গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমাদের পড়ানোর বিষয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। এখন প্রথমে আমাদের জানতে হবে যে এই দর্পণ, দর্পণটা কি, কাকে আমরা দর্পণ বলবো, দর্পণটা কি। বলছে যে যদি আলোক রশ্মি কোনো মসৃণ প্রতিফলক তলে আপতিত হয় এবং এর ফলে যে উৎস থেকে আলোটা এসছে তার একটা প্রতিবিম্ব তৈরি হয়। কোনো মসৃণ প্রতিফলক তলে আলোক রশ্মি আপতিত হলে যদি ওই আলোক উৎসের কোনো প্রতিবিম্ব তৈরি হয় তখন ওই প্রতিফলকটাকে বলছে দর্পণ। এই দর্পণ সমতল হতে পারে, গোলীয় হতে পারে। সমতল দর্পণ নিয়ে তোমাদের পড়াশোনা আগে হয়ে গেছে, নিচু ক্লাসেও পড়েছো। তো সেখানে আমাদের যে বিষয়টা আরেকবার রিভাইজ দিতে হবে সেটা হচ্ছে কি, যে প্রতিফলনের সূত্র। মনে করি এটা একটা গোলীয়, এটা একটা সমতল দর্পণ, একটা রশ্মি এসে আপতিত হয়েছে, এটাকে আপতিত রশ্মি বলে। যে বিন্দুতে পড়েছে তাকে আপাতন বিন্দু বলে। আপাতন বিন্দুতে আমরা একটা লম্ব টানলাম, অভিলম্ব। রশ্মি পুনরায় ওই মাধ্যমে ফিরে গেছে, প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা এটা শিখেছি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অভিলম্ব একই সমুদ্র। আর আপাতন কোণ আই আর প্রতিফলন কোণ আর, এই দুটো হয় সমান। আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়, এগুলো আমরা শিখেছি। এবং এই সূত্র খালি সমতল নয়, যে কোনো বক্র তলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই বিষয়টা আমাদের আগের ক্লাস থেকে নিতে হবে। এবারে আমরা আসবো গোলীয় দর্পণ। দেখো, অনেক ঘটনা আমরা লক্ষ্য করে থাকি, আমাদের পরিবেশে ঘটছে এসব অনেক ঘটনা আমরা লক্ষ্য করে থাকি, বা কৃত্রিম ভাবেও যদি আমরা এসব ঘটনা আহ ঘটিয়ে থাকি, সেগুলো আমরা দেখবো যে কেন ঘটছে বা কি ব্যাপার, এক্সপ্লেন করতে হবে। ফিজিক্স কি, ফিজিক্স হচ্ছে প্রাকৃতিক যে কোনো বিষয় বা কৃত্রিম ভাবে তৈরি যে কোনো বিষয়কে এক্সপ্লেন করে। তো আমরা অনেক ঘটনা দেখে থাকি। কিরকম দেখো, দেখবে অনেকের বাড়িতে ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে নিজেকে একটু মোটা মনে হয়। অনেক বাড়িতে আবার নর্মাল মনে হয়। আবার দাঁতের কিছু প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা দেখবে একটা স্টিকের মধ্যে কিছু লাগানো আছে, সেটা আমাদের মুখের মধ্যে ঢুকিয়ে করে কিছু দেখছে। কি, সেই নিয়ে আমাদের জানতে হবে যে ডাক্তারবাবু কিভাবে আমাদের ভিতরে দাঁতগুলো দেখছেন, সেটা আমাদের জানতে হবে। দেখবে টর্চ লাইটের পিছনে চকচকে একটা অংশ থাকে, কেন ওটা লাগানো হয়? স্ট্রিট লাইটের লাইট গুলো কেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে? আবার এমন কিছু সার্চ লাইট বলা হয়, এমন কিছু লাইট পাওয়া যায় যেখানে সুইচ দিয়ে লাইট অনেক দূর পর্যন্ত চলে যায়, কেন যায়? দেখবে আমাদের আর্ম ফোর্স, পুলিশ ডিপার্টমেন্ট বা আর্মি, সিআরপিএফ, এসব আর্ম ফোর্সরা যখন রাস্তা চেকিং করে, কালভার্টের নিচে কিছু রাখা আছে কিনা দেখার জন্য একটা লম্বা টাইপের স্টিক দিয়ে বড় একটা আয়না লাগানো আছে, সেটা দিয়ে ওরা দেখে। ডাইরেক্ট কালভার্টের ভিতরে না গিয়ে ওটা দিয়ে দেখছে। কিভাবে দেখছে, কি দেখছে, কেন, কেন ওই আয়নাটা দিয়ে দেখছে, বা আয়নাটা দিয়ে দেখলে আমাদের কি সুবিধা হচ্ছে? এরকম অনেক ঘটনা যেগুলোর এক্সপ্লেন আমরা এই গোলীয় দর্পণ পড়ার পর করতে পারি। তাহলে ফিজিক্সের যে কোনো বিষয় আমরা পড়তে যাচ্ছি মানে কি, মানে তার কোনো টার্গেট আছে। আমাকে থিওরি পড়ে ভাবতে হবে যে আমরা এটা দিয়ে কোথায় এক্সপ্লেন করবো, কাকে এক্সপ্লেন করবো, বা এগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করেছি এই থিওরি, সেগুলো ভালো করে একটু জানতে হবে। তাহলে দর্পণ কি না, একটা প্রতিফলক, মসৃণ প্রতিফলক তল যেখানে আলো পড়লে আলোক উৎসের প্রতিবিম্ব তৈরি হয়। এখন গোলীয় দর্পণ কি? বলছে দর্পণটা যদি কোনো একটা গোলকের অংশ, দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তাকে গোলীয় দর্পণ বলা হয়। দেখো, এটা একটা গোলক, এই গোলককে যদি আমি কেটে দিই তাহলে এই টাইপের একটি অংশ তৈরি হয়। এটা একটা গোলকের অংশ, একে গোলীয় দর্পণ বলা হয়। আবার ওই অংশটাকে যদি মাঝামাঝি ভাবে কাটতে পারি তাহলে ঠিক দেখবে এই টাইপের একটি অংশ বেরিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে প্রধান ছেদ। এটাকে বলা হচ্ছে প্রধান ছেদ।
যদি এরকম হয় আমরা বাইরের দিকটা পালিশ করে দিই, তাহলে রশ্মি এই ভিতরের তলে প্রতিফলিত হবে। তখন এই দর্পণটাকে আমরা বলে থাকি অবতল দর্পণ। আর যদি ভিতরের তলটাকে পালিশ করে দিই, তাহলে বাইরের তলে রশ্মি প্রতিফলিত হবে। এটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কি না, যদি কোনো প্রতিফলক তল গোলকের অংশ হয় তাই গোলীয় দর্পণ বলা হয়। তো সেই গোলীয় দর্পণের যদি বাইরের দিকটা পালিশ করা থাকে ভিতরের তলে প্রতিফলিত হবে, সেটাকে অবতল দর্পণ বলছে। যদি ভিতরের তল পালিশ করা থাকে বাইরের তলে প্রতিফলিত হবে, তাকে উত্তল দর্পণ বলছে। তো এটাকে প্রধান ছেদ, দর্পণের প্রধান ছেদ বলা হয়। প্রধান ছেদের একদম মধ্যবিন্দু, যেটা মধ্যবিন্দু, এটাকে বলা হচ্ছে মেরু। এটা অবতল দর্পণের ক্ষেত্রে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু। এই দুটো হচ্ছে প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু। তাহলে গোলীয় দর্পণে মেরু কি প্রান্ত বিন্দু কি বোঝা গেল। যদি এই গোলকটা কমপ্লিট করি, তার একটা আমরা কেন্দ্র পাবো, তাকে বলা হবে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। ঠিক এভাবে এই গোলকটারও আমরা পাবো বক্রতা কেন্দ্র। এই গোলকটির যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যেমন পাবো, উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম তার মেরু, বক্রতা ব্যাসার্ধ সবকিছু পাবো, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ সবই পাবো। তাহলে এই সংজ্ঞাগুলো প্রথমে আমাদের জানতে হবে যে গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, প্রধান ছেদ, প্রধান ছেদের মধ্যবিন্দু মেরু, প্রান্ত বিন্দু, এই গোলক, যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র, তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ। এই বিষয়গুলো আগে আমাদের জানতে হবে। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ কাকে বলে? দেখো, আমি একটা অবতল দর্পণে আঁকছি। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। মেরু আর বক্রতা কেন্দ্র যদি আমরা যোগ করে দিই, তাহলে যে লাইন পাবো মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেছে যে লাইন, যে সরলরেখা, এটাকে বলা হচ্ছে প্রধান প্রধান অক্ষ। আবার দেখো, যে প্রান্ত বিন্দু দুটো আছে সেই প্রান্ত বিন্দু দুটো যদি আমি যোগ করি, একটা সরলরেখা পাবো। অ্যাকচুয়ালি কি, যে যে দর্পণটা আছে সেই দর্পণের এই অংশটা একটা বৃত্ত, তার যে ব্যাস, এটাই হচ্ছে কি উন্মেষ। এটা হচ্ছে উন্মেষ। প্রান্ত বিন্দু দুটি বক্রতা কেন্দ্রে যে কোণ সৃষ্টি করছে, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। তাহলে উন্মেষ কি, কৌণিক উন্মেষ কি, খুব ভালো করে শিখবে। প্রধান অক্ষ কাকে বলে, মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। তাহলে একটা গোলীয় দর্পণের এই সংজ্ঞাগুলো চিত্র সমেত প্র্যাকটিস করবে। এবারে আসছে ফোকাস। ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস স্থল, গৌণ ফোকাস। দেখো, আমি অবতল দর্পণ দিয়ে আঁকছি। অবতল দর্পণের এটি হচ্ছে প্রধান অক্ষ। বলছে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি এসে দর্পণে পড়ে, তাহলে প্রতিফলনের পর রশ্মিগুলো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে দর্পণে আপতিত হলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, যাকে ফোকাস বলা হয়। আর এটা যদি অবতল দর্পণ না হয়ে উত্তল দর্পণ হয়, সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে দর্পণে প্রতিফলনের পর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অবতল দর্পণের ক্ষেত্রে একটা বিন্দুতে মিলিত হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস।
এই ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করতে পারি, সেই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল। প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে ফোকাসের মধ্য দিয়ে কল্পিত উলম্ব যে তল, এটাকে বলা হচ্ছে ফোকাস তল। এটা হচ্ছে মেরু, এটা মেরু। মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, একে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমরা ফোকাস কি, ফোকাস তল কি, ফোকাস দূরত্ব কি, এই বিষয়গুলো বুঝে গেলাম। এবারে বলছে যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না এসে যদি আনত ভাবে এসে পড়ে তাহলে কি হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যদি না এসে আনত ভাবে পড়ে, তাহলে দেখা যায় যে রশ্মিগুলো ফোকাস তলে যদি আনত ভাবে এসে পড়ে, রশ্মিগুলো ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হয়। ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, এটা ফোকাস তল। ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, যাকে বলা হয় গৌণ ফোকাস। তাহলে দেখো, ফোকাস একটি নির্দিষ্ট বিন্দু যেটা প্রধান অক্ষের উপরে অবস্থিত, কিন্তু গৌণ ফোকাস নির্দিষ্ট বিন্দু নয়। কারণ প্রধান অক্ষের সঙ্গে বিভিন্ন কোণে আনতভাবে আলোক রশ্মি এসে পড়তে পারে, ফলে বিভিন্ন জায়গায় ফোকাস তলের উপর বিভিন্ন পজিশনে ওই রশ্মিগুলো মিলিত হতে পারে, যাকে গৌণ ফোকাস বলছে। তাহলে গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, ফোকাস তলের উপর অবস্থিত বিভিন্ন বিন্দু হতে পারে। তাহলে আমরা গৌণ ফোকাস পড়ে নিলাম, ফোকাস পড়ে নিলাম, ফোকাস দূরত্ব পড়ে নিলাম। এবারে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন পড়তে হবে। মানে ধরো একটা বস্তু থেকে আলোক এসে পড়েছে, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে সেই প্রতিবিম্বের আকৃতি কত হবে, প্রতিবিম্বটা আকারে বড় হচ্ছে না ছোট হচ্ছে, এগুলো আমরা কোন রাশি থেকে জানবো? তার জন্য আমাকে জানতে হবে বিবর্ধন এম বা রৈখিক বিবর্ধন এম সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যদি আমরা প্রতিবিম্ব দৈর্ঘ্যকে এইচ ড্যাশ বলি আর বস্তুর দৈর্ঘ্যকে এইচ বলি, তাহলে এম ইকুয়ালস টু হবে এইচ ড্যাশ বাই এইচ। এটা সমানেই আমরা প্রমাণ করতে পারবো প্রতিবিম্বের দূরত্ব ভি বাই বস্তুর দূরত্ব ইউ, যেখানে ইউ হচ্ছে বস্তু দূরত্ব, ইউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। এগুলো আমরা প্রমাণ করতে পারি। এগুলো পরবর্তী যে ক্লাস, এখন তোমরা ক্লাস 10 এ পড়ো, 12 এ আছে, 12 এ এগুলো আমরা প্রমাণ করব যে এম ইকুয়ালস টু ভি বাই ইউ। তাহলে এখানে এইটুকু জানবে যে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন মানে কি, না যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তার দৈর্ঘ্য আর বস্তু যে ছিল তার দৈর্ঘ্যের অনুপাত, এবং এটা সমানই আমরা লিখতে পারি কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু। তাহলে যে যে বিষয়গুলো আমরা পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে গেলে যে যে বিষয়গুলো এখানে জানতে হবে সেগুলো কি, গোলীয় দর্পণের প্রধান ছেদ, তার মেরু, তার বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস তল, গৌণ ফোকাস, বিবর্ধন, উন্মেষ, কৌণিক উন্মেষ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এরপরে যেটা পড়তে হবে, আমরা অ্যাকচুয়ালি এই গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ মানে খালি গোলক নয়, গোলীয় দর্পণ মানে অধিবৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, বিভিন্ন আকারে হতে পারে। এদের মধ্যে গোলক হচ্ছে সব থেকে সহজ। গোলীয় দর্পণ আলোচনা বা পড়াশোনা করা সব থেকে সহজ, এবং অন্য দর্পণের আলোচনা আমরা গোলীয় দর্পণে যে আলোচনা করছি বা গোলীয় দর্পণ থেকে যে বিষয়গুলো শিখতে পারছি সেগুলো প্রয়োগ করে বাকিদেরও আমরা সমাধান করতে পারবো। সেই জন্য গোলীয় দর্পণ পড়তে হবে। এখন এই গোলীয় দর্পণ যে আমরা পড়ছি, আমরা এখানে সব সময় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কথা বলবো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এখন দেখো, আঁকার সময় আমাকে বৃহৎ আঁকতে হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য, অ্যাকচুয়ালি এটা ক্ষুদ্র। এখন ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ কাকে বলবো? এটা অবতল দর্পণ, এটা হচ্ছে উন্মেষ, এটা তার বক্রতা কেন্দ্র, এটি হচ্ছে কৌণিক উন্মেষ। বলছে যদি কৌণিক উন্মেষ 10 ডিগ্রি বা তার থেকে কম হয়, মানে এই কোণটা যদি খুব ক্ষুদ্র হয়, আমরা অনেক বড় করে এঁকেছি, কিন্তু ম্যাথমেটিক্স কি বলছে যে যদি কৌণিক উন্মেষ 10 ডিগ্রি বা তার থেকে কম হয়, তাহলে ওই দর্পণটাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলছে। অনেক ক্ষুদ্র হবে তবে গিয়ে এই কোণটা 10 ডিগ্রি হবে। সেক্ষেত্রে যে রশ্মিগুলো এসে দর্পণে পড়বে, সেই রশ্মিগুলো সব সময় দেখবে
মেরুর খুব কাছে হয় এবং প্রধান অক্ষের সঙ্গে নতিটাও খুব কম হয়। মানে প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ করে এসে পড়বে, কারণ দর্পণটা অনেক ক্ষুদ্র, মানে মনে হবে রশ্মিগুলো প্রায় এসে মেরুতে পড়েছে। মানে মেরুর যদি খুব কাছাকাছি এসে রশ্মিগুলো পড়ে, আর আমাদের যে অপ্রধান অক্ষ তার সঙ্গে যদি নতিটা অনেক কম হয়, তখন সেই রশ্মিগুলোকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে আমরা পরবর্তী যে বিষয়গুলো পড়তে যাচ্ছি তাতে আমাদের দর্পণটাকে ধরতে হবে ক্ষুদ্র উন্মেষযুক্ত। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ কখন হবে? যদি কৌণিক উন্মেষটা 10 ডিগ্রি বা তার থেকে কম হয়, তাহলে ওকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলবো। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলোক রশ্মিগুলো একদম মেরুর কাছাকাছি এবং প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ নিয়ে এসে পড়ছে, সেই রশ্মিগুলোকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি মানে আমরা আমাদের আলোচনায় যে রশ্মিগুলোর কথা বলবো সবই উপাক্ষীয় রশ্মি। তাহলে মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। মেরু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব, আর মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ফোকাস দূরত্বকে আমরা এফ দিয়ে লিখি, আর বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি। এখন আমাদের পড়াশোনা করতে হবে যে এই এফ আর আর এদের মধ্যে কি সম্পর্ক। দুটো দর্পণের ক্ষেত্রে আমাকে করতে হবে অবতল এবং উত্তল। পরীক্ষায় যদি কিছু উল্লেখ না করে তোমরা যে কোনো একটি দর্পণের জন্য করে দেবে, কিন্তু পরীক্ষায় যদি উল্লেখ করে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ সমান আর বাই 2 বা এফ এবং আর এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তাহলে অবতল দিয়েই করতে হবে। যদি উত্তলের ক্ষেত্রে বলে তোমাকে উত্তল দিয়েই করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার শূন্য দিবে। যাই হোক, এগুলো পড়ার আগে একটা নিয়ম শিখতে হবে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি যায় তাহলে ফোকাস দিয়ে নির্গত হবে। আবার যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে যদি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বেরাবে। আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো রশ্মি যায়, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো রশ্মি গিয়ে পড়ে আপতিত হয়, তাহলে জ্যামিতিতে তোমরা পড়েছো যে ব্যাসার্ধ কোনো বিন্দুতে কি হয়, স্পর্শকের উপর লম্ব হয়। ব্যাসার্ধ কোনো পরিধির উপর কোনো বিন্দুতে কি হচ্ছে, দেখো স্পর্শকের উপর লম্ব হচ্ছে, আমরা জ্যামিতিতে পড়েছি। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তার মানে একটা গোলকের ব্যাসার্ধ, তো এটা কি হবে, লম্ব হবে। আর লম্ব ভাবে যদি রশ্মি আপতিত হয়, মানে আপাতন কোণ আই সমান 0, সেক্ষেত্রে প্রতিফলন কোণ আর সমান 0 হবে। মানে লম্ব ভাবে পড়লে লম্ব ভাবে নির্গত হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হয় তাহলে ফোকাস দিয়ে বেরোবে। রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। আর রশ্মি যদি লম্ব হবে মানে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে ওই পথেই ফিরে আসবে। এগুলো হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসে তাহলে মনে হবে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যদি উল্টো দিকে ফোকাসের দিকে বস্তু আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে সব মনে হবে, আর অবতলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে। অবতলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এফ দিয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে কি মনে হচ্ছে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফোকাস দিয়ে আসলে সমান্তরাল হবে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবে। ব্যাস, তাহলে এই নিয়মগুলো জানার পর এবার আমরা প্রমাণ করতে যাচ্ছি অবতল এবং উত্তল উভয়ের ক্ষেত্রেই যে এফ ইকুয়ালস টু আর বাই 2, মানে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক। দেখো, এটি একটি অবতল দর্পণ, এটি মেরু পি, ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসেছে, সাপোজ ই বিন্দুতে এসে পড়েছে। প্রধান অক্ষের সমান্তরালে আসলে কি হবে, এফ দিয়ে নির্গত হবে।
এখন এই বিন্দুতে সি থেকে যদি আমি কোনো সরলরেখা টানি, তো সি থেকে টানলে এটা কি হয়, লম্ব হয়। মানে সিই হচ্ছে লম্ব। সিই যদি লম্ব হয় তাহলে এখানে আপাতন কোণ কত? সাপোজ এই বিন্দুটা হচ্ছে বি, আপাতন কোণ হচ্ছে বিইসি, আর প্রতিফলন আপাতন কোণ বিইসি সমান আই মনে করলাম, আর প্রতিফলন কোণ এফ ইসি সমান আর। আমরা প্রতিফলনের সূত্রে জানি আই ইকুয়ালস টু আর, মানে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোণ বিইসি সমান কোণ এফ ইসি। আবার দেখো বিই সমান্তরাল সিপি এবং সিই ভেদক। আমরা দেখতে পাচ্ছি যে বিই এবং সিপি সমান্তরাল, সি ভেদক। তাহলে লিখতে পারি কোণ বিইসি সমান একান্তর কোণ ইসিএফ। বিইসি সমান একান্তর কোণ ইসিএফ। আবার বিইসি সমান এফ ইসি, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কোণ এফ ইসি সমান কোণ ইসিএফ। কোণ এফ ইসি সমান কোণ ইসিএফ। তাহলে এই যে ত্রিভুজ সিইএফ এর কোণ এফ ইসি সমান কোণ ইসিএফ, দুটো কোণ সমান। তাহলে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হয় তাহলে দুটো বাহু সমান হবে। মানে আমরা লিখতে পারি সিএফ সমান এফ ই। দুটো কোণ যদি সমান হয় তাহলে দুটো বাহু সমান হবে। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে কি পেলাম? সিএফ সমান এফ ই। এখন দেখো আমরা যে দর্পণের কথা আলোচনা করছি সেটা হচ্ছে কি ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ, মানে এত বড় নয়, এঁকেছি বড় করে। তার মানে ই বিন্দুটা পি বিন্দুর খুব কাছে আছে, মনে হচ্ছে ই বিন্দু পি বিন্দুর উপরে পালিত হয়ে গেছে। মানে বিই যে রশ্মিটি এটি উপাক্ষীয়। তাহলে ই বিন্দু পি বিন্দুর উপর প্রায় সমপতিত হয়েছে। তাই আমরা কি লিখতে পারি যে সিএফ নিয়ার অ্যাবাউট এফই নয় এফপি। তাহলে সিএফ এবং এফপি এরা সমান। আবার আমরা জানি যে সি এফ সমান এফ পি সমান এফ ফোকাস দূরত্ব, সরি ওকে, আমাদের প্রমাণ হয়ে গেছে যে সিএফ সিএফ নিয়ার ইকুয়ালস টু এফপি, মানে সিএফ আর এফপি সমান, আর এফপি ইকুয়ালস টু ফোকাস দূরত্ব এফ। আমার বক্রতার ব্যাসার্ধ পিসি সমান হচ্ছে আর। তাহলে বক্রতার ব্যাসার্ধ পিসি আর, আবার সিএফ এফপি সমান। তাহলে এফ কি হচ্ছে? পিসির মধ্যবিন্দু। এফ পিসির মধ্যবিন্দু, এফ পিসি এর মধ্যবিন্দু। তাই আমরা কি লিখতে পারি যে পি এফ সমান হাফ অফ পিসি। পি এফ মিনস স্মল এফ সমান পিসি মিনস আর, আর বাই। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে স্মল এফ সমান আর বাই, মানে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখালাম, আবার আমাকে উত্তল দর্পণের ক্ষেত্রেও করতে হবে। দেখো তো এটা পড়তে গিয়ে তোমাদের হয়তো মনে হচ্ছে বা যে এগুলো আমরা উপপাদ্য, অঙ্কের উপপাদ্যে করেছি, এরকম প্রমাণ অনেক করেছি উপপাদ্যে। এই জন্য এই আলোক বিজ্ঞানটার নাম জ্যামিতিক আলোক বিজ্ঞান, কারণ আলোক সরল পথে চলছে এটা ধরেই আমরা এগুলো সব প্রমাণ করছি এবং জ্যামিতির আইডিয়া সব লাগাচ্ছি। এই আলোক বিজ্ঞানটার নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। দেখো নেক্সট, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে এটা একটি উত্তল দর্পণ। প্রধান অক্ষ, একটা রশ্মি, আবার সেই নাম দিলাম ধরো বি এ,
প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়েছে, মনে হচ্ছে ফোকাস দিয়ে নির্গত হচ্ছে। এটা যে বক্রতা কেন্দ্র সি, বক্রতা কেন্দ্র থেকে যদি আমি লাইন টানি তাহলে সেটা কি হবে, সিএন ধরো, এটা লম্ব হবে। আমরা এটা এ বিন্দু, এটা এফ বিন্দু, এটা সি বিন্দু, এটা পি বিন্দু, তাহলে পি এফ সমান ফোকাস দৈর্ঘ্য এফ, পি সি সমান বক্রতা ব্যাসার্ধ আর। এখন দেখো এই বিন্দু আলোক রশ্মি প্রতিফলিত হয়েছে, এই বিন্দুর নাম দিলাম এম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আপাতন কোণ বি এ এন সমান প্রতিফলন কোণ এম এ এন। আপাতন কোণ আই সমান প্রতিফলন কোণ আর। আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। ওকে, আবার দেখো কোণ এম এ এন সমান বিপ্রতীপ কোণ সি এ এফ। এম এ এন এর বিপ্রতীপ কোণ সি এ এফ, মানে কোণ এম এ এন সমান আমরা লিখতে পারি কোণ সি এ এফ। ওকে, মানে এই কোণটা সমান। আবার বি এ সমান্তরাল পিসি এবং সিএন ভেদক, বি এ সমান্তরাল পিসি আর সিএন ভেদক, তাহলে লিখতে পারি কোণ এন এ বি সমান অনুরূপ কোণ এ সি এফ, মানে এই কোণটা সমান এই কোণটা। তাহলে দেখো এই দুটো কোণ সমান, 1 নাম্বার সমীকরণ। আবার এই দুটো কোণ সমান, 2 নাম্বার সমীকরণ। আবার এই দুটো কোণ সমান, 3 নাম্বার সমীকরণ। এই দুটো কোণ সমান, এরা দুজন আবার সমান, আবার এরা দুজন সমান। কারণ আমরা কি লিখতে পারি, এই দুটো কোণ সমান, মানে 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। 1, 2 ও 3, 1, 2 ও 3 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি কোণ সি এ এফ সমান কোণ এ সি এফ। আবার ত্রিভুজ সি এ এফ এর দুটি কোণ সমান, কোণ সি এ এফ সমান কোণ এ সি এফ। তার মানে কি, দুটো বাহু সমান। কোন ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, দুটো বাহু সমান হবে, মানে সি এফ সমান হবে এফ এ, সি এফ সমান হবে এফ এ। সিমিলারলি দেখো আগের থিওরিতে আমরা তাই পড়েছি, যে দুটো বাহু সমান করেছিলাম, দিয়ে কি বললাম যে এটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। তাহলে এ বিন্দু পি বিন্দুর খুব কাছে আছে, মনে হচ্ছে পি বিন্দুতে আপতিত হয়েছে, উপরে পাইত হয়েছে। তার মানে কি, আমরা সেক্ষেত্রে লিখতে পারি সি এফ নিয়ারলি ইকুয়ালস টু এফ পি। মানে আমরা কি লিখতে পারি, এফ এফ পিসি এর মধ্যবিন্দু, এফ পিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ পি এফ সমান হাফ অফ পিসি, মিনস এফ ইকুয়ালস টু আর বাই টু। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারলাম যে ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ওকে, মানে আর ইকুয়ালস টু 2f, আর ইকুয়ালস টু 2f, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে এই দুটো কোশ্চেনই একটু বড়, একটু ম্যাথমেটিক্স বেশি আছে, বাকিগুলো আর কোনো ব্যাপার নয়। এরপরে আমাদের প্রতিবিম্ব কি করে তৈরি হয়, ইমেজ যে তৈরি হয়, সেগুলো জানতে হবে, কেমন হবে সেগুলো দেখো। তার জন্য নিয়মকরণ আমি বলে দিয়েছি অলরেডি, যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে হয় তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে, উত্তল দর্পণের ক্ষেত্রে মনে হবে ফোকাস দিয়ে যাচ্ছে। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে ফোকাস দিয়ে যাবে, যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে যায় প্রধান অক্ষের সমান্তরালে হবে। যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই পথেই ফিরে আসবে, কারণ বক্রতা কেন্দ্র দিয়ে গেলে লম্ব ভাবে আপতিত হয়, ওই পথেই ফিরে আসবে। এই ধারণাগুলো কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে
ছবি আঁকতে হবে, তোমরা নিজেরা আঁকতে পারবে। কিভাবে আমি আঁকছি দেখো, ভালো করে লক্ষ্য করে নিজেরাও ছবিগুলো আঁকতে পারবে। 1 নাম্বার কেস, যদি অসীম থেকে কোনো রশ্মি আসে, মানে বস্তু যদি অসীমে থাকে তাহলে কি হবে? দেখো, বস্তু যদি অসীমে থাকে, অসীম থেকে আগত রশ্মি সবসময় প্রধান অক্ষের সমান্তরালে হয়। অসীম থেকে আগত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে হবে। প্রধান অক্ষের সমান্তরাল না হয় প্রধান অক্ষের সঙ্গে কোণ করে আসতে পারে, মোটামুটি রশ্মিগুলো সমান্তরাল। সেক্ষেত্রে আমরা জানি হয় ফোকাসে, নতুবা ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। মানে কি, যে বস্তু যদি অসীমে থাকে তার যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে? সেটা তৈরি হবে ফোকাসে। এবং বস্তুর প্রতিবিম্বের আকৃতি কেমন হচ্ছে দেখো, বিন্দু সদৃশ। মানে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান অবস্থান কোথায়? অসীমে। তাহলে প্রতিবিম্ব কোথায় হচ্ছে? প্রতিবিম্ব কোথায় হচ্ছে? ফোকাসে। আকৃতি কেমন হচ্ছে? বিন্দু সাইজ, বিন্দু আকৃতি। তাহলে বস্তু যদি অসীমে থাকে তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে এবং তার আকৃতি হবে বিন্দু আকৃতি। যেহেতু মিলিত হচ্ছে, যেহেতু কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে তার প্রকৃতি কেমন হবে? সদবিন্দু, সদবিন্দু, সদবিন্দু। তার প্রকৃতি হবে সদবিন্দু। তাহলে আমাদের এরকম প্রত্যেকটা কেসে পড়তে হবে বস্তু কোথায় আছে, সেই বস্তু থাকার জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্বর আকৃতি কেমন হবে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এগুলো আমাদের পড়াশোনা করতে হবে। তাহলে 1 নাম্বার হলো বস্তু যদি অসীমে থাকে। এবারে 2 নাম্বার কেস, 2 নাম্বার কেস, বস্তু আছে, আমরা কোন দর্পণের জন্য পড়ছি? আমরা কিন্তু অবতল দর্পণের জন্য পড়ছি। বস্তু যদি, এটা ধরো মেরু, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে মানে সি এর বাইরে আছে, তাহলে কি হবে? আমাদের যে কোনো দুটো রশ্মি দেখাতে হবে। ধরো এই বিন্দু থেকে একটা প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি গেল, কি হবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এরো সাইন মাস্ট, রশ্মি কোন দিকে যাচ্ছে, কোন পথে বেরিয়ে যাচ্ছে, এরো সাইন দিয়ে দেখাতে হবে। এরো সাইন না দিলে কিন্তু স্যাররা জিরো দিয়ে দিতে পারেন। তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা ধরো সি দিয়ে গেল, সি দিয়ে গেলে লম্ব ভাবে পড়বে, ফলে লম্ব ওই পথেই ফিরে আসবে। আপাতন কোণ শূন্য মানে প্রতিফলন কোণ শূন্য, ওই পথেই ফিরে আসবে। ওই পথে যদি ফিরে আসে, তাহলে কি দেখা যাচ্ছে? যে রশ্মি দুটো এই বিন্দুতে মিলিত হয়েছে। এই প্রধান অক্ষ থেকে যদি লম্ব টানি, এটি আমরা প্রতিবিম্ব পাবো। এটা যদি ক্যাপিটাল, ক্যাপিটাল পি বলা যাবে না, ধরো ও এম যদি বলি, এটা হবে হয়তো ইউএন। তাহলে কি, বস্তু যদি সি এর বাইরে, অসীম এবং সি এর মধ্যে থাকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সি এবং এফ এর মাঝে। আগে প্রতিবিম্ব আকৃতি বিন্দু ছিল, এখন কিন্তু প্রতিবিম্বটা একটু বড় হয়েছে, বস্তুর থেকে ছোট কিন্তু আকৃতি একটু বেড়েছে আগের থেকে। তার মানে আমরা আবার এখানে কি লিখতে পারি? যে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কোথায় আছে? সি ও অসীমের মধ্যে। তাহলে আমরা কি পাচ্ছি? প্রতিবিম্ব। প্রতিবিম্ব কোথায় পাচ্ছি আমরা? প্রতিবিম্ব পাচ্ছি সি ও এফ এর মধ্যে, মধ্যে। আকৃতি কেমন হচ্ছে? আকৃতি না বস্তুর চেয়ে ছোট, বস্তুর আকারের চেয়ে ছোট, তবে বিন্দু সাইজ নয়। আগেরটা বিন্দু সাইজ ছিল, এটা বস্তুর আকার থেকে ছোট কিন্তু বিন্দু নয়। আর প্রকৃতি কি হবে? মিলিত হচ্ছে, তার মানে সৎ বিন্দু। মিলিত হচ্ছে মানে সৎ প্রতিবিম্ব, মনে রাখবে। যদি কোনো জায়গায় মিলিত হয় তাহলে সৎ প্রতিবিম্ব। তাহলে 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস গেল। একটা জিনিস খেয়াল করে দেখো, যে বস্তু অসীম থেকে সরে আসছে ডান দিকে, মানে কাছের দিকে আসছে, প্রতিবিম্ব কিন্তু দূরের দিকে যাচ্ছে। দুটো ছবিতে খেয়াল করো, বস্তুকে আমি অসীম থেকে সি এবং অসীমের মাঝে নিয়ে এসেছি, প্রতিবিম্ব তৈরি হয়েছিল ফোকাসে, ওটা কিন্তু একটু সরে এলো বাঁ দিকে। বস্তু যেদিকে যাচ্ছে প্রতিবিম্ব তার উল্টো দিকে সরছে। পরবর্তী ক্ষেত্রে আবার খেয়াল করো, ভালো বুঝতে পারবে। এবারে 3 নাম্বার কেস, 3 নাম্বার কেস,
অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি অবতল দর্পণ এফ সি। এবার আমরা কি করলাম, বস্তুকে সি তে নিয়ে এলাম। প্রথমে ওসেমি ছিল, ওসিম ও সি এর মাঝে ছিল, এবার আমরা বস্তুকে সি তে নিয়ে এলাম। দেখো একটা তো সমান্তরালে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা ফোকাস দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে সি থেকে যদি আমি আঁকি দেখা যাবে একটু 19-20 হচ্ছে। তোমরা যদি স্কেল দিয়ে করো, মানে পি এফ এবং এফ সি দূরত্বটা আমাকে সমান করতে হবে। এটা সমান্তরাল গিয়ে ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল বেরোবে, দেখা যাবে যেখানে সি আছে ওইখানেই প্রতিবিম্ব তৈরি হয়েছে। একটু ভালো করে আঁকার চেষ্টা করবে, স্কেল দিয়ে আঁকার চেষ্টা করলে ভালো হয়, তাহলে কি হবে একদম এক্স্যাক্টলি তুমি এই মাপটা পেয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সি তে বস্তু যখন ছিল প্রতিবিম্ব কিন্তু সি তেই তৈরি হলো, এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে। পারফেক্ট যদি তুমি আঁকাটা আঁকো তাহলে সমান। আমরা খালি হাতে আঁকছি, একটু 19-20 হচ্ছে, সেই জন্য হয়তো একটু ডিফারেন্স মনে হচ্ছে, কিন্তু ওটা সমান হবে। ভালো করে বাড়িতে স্কেল বসিয়ে একটু আঁকবে, দেখবে সমান। তাহলে বস্তু যখন সিতে, প্রতিবিম্ব সিতে, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান। তাহলে দেখো আগে যে কথাটা বললাম যে বস্তু সামনের দিকে আসছে আর প্রতিবিম্ব দূরের দিকে যাচ্ছে, দুটো দুটো দেখতে পেয়েছো। আবার এখানে দেখো, এখানে কিন্তু বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় চলে, মানে বস্তু দূর থেকে আস্তে আস্তে সিতে পৌঁছেছে, প্রতিবিম্ব এফ থেকে শর্ট সিতে পৌঁছেছে, একই জায়গায় হয়ে গেল, এবং আকারটাও বাড়তে বাড়তে এখন সমান আকারে হয়ে গেছে। তাহলে সিতে যদি বস্তু থাকে, মানে বস্তুর অবস্থান যদি সি হয়, বস্তুর অবস্থান যদি সি হয়, তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে? প্রতিবিম্ব সিতেই হবে। আকৃতি কেমন হবে? আকৃতি কেমন হবে না, বস্তুর আকৃতির সমান হবে। প্রকৃতি কি হবে? প্রকৃতি কিন্তু সদবিন্দু, কারণ মিলিত হচ্ছে। যদি কোনো জায়গায় মিলিত হয় তাহলে অবশ্যই সদবিন্দু। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা কেস তোমাদের দিবে, বিভিন্ন বস্তুর অবস্থান বলে দিবে, বলবে চিত্রের সাহায্যে প্রতিবিম্ব গঠন দেখাও, কোথায় প্রতিবিম্ব তৈরি হয়েছে দেখাও, তার আকৃতি, তার প্রকৃতি, এগুলো পরীক্ষায় দিবে 2 নাম্বার বা 3 নাম্বার। তাহলে 3টে কেস হলো। এবার 4 নম্বর কেস। 4 নম্বর কেস কি বলছে, যে যদি বস্তু এফ এবং সি এর মাঝে আসে তাহলে কি? এফ এবং সি এর মধ্যে, দেখো একটা রশ্মি তো সমান্তরালে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা রশ্মি এমন ভাবে গিয়ে পড়বে যেন মনে হচ্ছে সি সি থেকে যাচ্ছে, যেন মনে হয়, মানে লম্ব ভাবে পড়বে। লম্ব ভাবে যদি পড়ে তাহলে লম্ব ভাবে ফিরে আসবে, তার মানে সি দিয়ে ফিরে আসবে। তাহলে তারা এখানে মিলিত হবে, যে প্রতিবিম্ব তৈরি হবে, সেটি হচ্ছে। এবার দেখো যে যখন সি এবং এফ এর মাঝে বস্তু চলে আসবে, তখন যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা সি এর বাইরে। কিভাবে আমরা আঁকছি, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, একটা রশ্মি লম্বা ভাবে গিয়ে পড়বে, তাহলে সি দিয়ে বেরোবে, কারণ আমরা জানি যে সি দিয়ে যদি রশ্মি যায় তাহলে সেটা লম্বা ভাবে আপতিত হয়। আর সেক্ষেত্রে আপাতন কোণ শূন্য, প্রতিফলন কোণ শূন্য, ফলে সোজা এই পথে ফিরে আসবে এবং এই বিন্দু থেকেই মিলিত হবে। অক্ষ থেকে আমি লম্ব টানলাম, এটা যদি বস্তু হয় এটা হচ্ছে প্রতিবিম্ব। এবার দেখো সি এবং এফ এর মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব কিন্তু সি এর বাইরে চলে গেল, আকৃতি কিন্তু বড় হয়ে গেল, মানে বিবর্ধিত হয়ে গেল। তাহলে প্রথমে বিন্দু আকৃতি ছিল, পরে একটু আকৃতি বেড়েছিল, এখানে সমান হয়ে গেছিল, এখানে কিন্তু এবারে প্রতিবিম্বের আকৃতি বস্তু থেকে বড় হয়ে গেল, মানে বিবর্ধিত হয়ে গেল। তাহলে কি রকম লিখবো আমরা এখানে? আবার একটা বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হচ্ছে সি ও এফ এর মধ্যে, বস্তুর অবস্থান সি ও এফ এর মধ্যে। ওকে, বস্তুর অবস্থান সি ও এফ এর মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? প্রতিবিম্বের অবস্থান কি হবে না, সি এর বাইরে হবে। সি সি এর বাইরে, মানে সি ও অসীমের মধ্যে হবে। প্রতিবিম্বের আকৃতি কেমন হবে না, আকৃতি হবে বিবর্ধিত। বিবর্ধিত আকৃতি হবে, বিবর্ধিত। প্রকৃতি কি হবে?
প্রকৃতি অবশ্যই সদ্বিম্ব। কেন কি? মিলিত হচ্ছে, মিলিত হলেই সেটা হবে সদ্বিম্ব। তাহলে আমরা 4 নম্বর কেস, 4টা কেস করেছি। দেখো, অসীমে থাকলে কি হবে, অসীম এবং সি এর মধ্যে থাকলে কি হবে, সি তে কি হবে, ই এবং এফ এর মধ্যে থাকলে কি হবে। এবং ভালো করে খেয়াল করো, বস্তু যত সামনের দিকে আসছে দর্পণের, প্রতিবিম্ব তত দূরে চলে যাচ্ছে এবং প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বাড়তে থাকছে। এবং এখানে গিয়ে দেখছি সি এবং এফ এর মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতি থেকে বড় হয়ে। নেক্সট দেখো, নেক্সট আরো দুটো কেস দেখো। যদি এফ এ থাকে তাহলে কি হবে, এগুলো খুব ভালো করে নিজেরা আঁকতে পারবে। কিছু রুল তোমাদের মনে রাখতে হবে। রুলগুলো কি কি আবার বলছি আমি, যে যদি প্রধান অক্ষের সমান্তরে রশ্মি এসে আপতিত হয় তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায় তাহলে কি হবে, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে লম্বভাবে আপতিত হয়, ফলে সে ওই পথেই ফিরে আসবে। এই নিয়মগুলো একটু ভালো করে পড়ে নিবে, ব্যাস। তাহলে নিজেরাই ছবিগুলো আঁকতে পারবে, বারবার ছবিগুলো বাড়িতে অভ্যাস করবে। তাহলে আমাদের 4 নম্বর কেস হয়েছে, এবারে 5 নম্বর কেস। যদি এরকম দেখা যায়, যেটা অবতল দর্পণ, মেরু, ফোকাস, সি। এবারে বস্তু আছে কোথায়, ফোকাসে। সি এবং এফ এর মধ্যে ছিল, এবার ফোকাসে চলে এসেছে। ফোকাস হলে একটা সমান্তরালে গেলে অবশ্যই ফোকাস দিয়ে বেরোবে। তীর চিহ্ন মাস্ট, আমি বারবার বলছি, আলোক জ্যামিতি আলোক বিজ্ঞানে তীর চিহ্ন যদি না দেওয়া হয়, রশ্মি কণপথে গেল, কণপথে ফিরে গেল, পরীক্ষায় 0 দিতে পারেন স্যাররা। আর একটা যদি লম্ব ভাবে গিয়ে পড়ে, লম্ব ভাবে, তাহলে কি হবে, লম্ব ভাবে পড়লে ওই পথে ফিরে আসবে। যদি লম্ব হয় ওই পথে ফিরে আসবে, মানে সি দিয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই যে রশ্মি এবং এই রশ্মি এরা পরস্পরের সমান্তরাল। সমান্তরাল মানে আমরা জানি যে সমান্তরাল রশ্মি কোথায় মিলিত হয়, অসীমে গিয়ে মিলিত হয়। তাহলে ফোকাসে যদি কোনো বস্তু রাখা হয় তার প্রতিবিম্ব তৈরি হবে অসীমে, কারণ রশ্মিগুলো হয়ে যাচ্ছে সমান্তরাল। আর সমান্তরাল রশ্মি অসীমে গিয়ে মিলিত হয়। তাহলে ফোকাসে বস্তু থাকলে প্রতিবিম্ব অসীমে তৈরি হচ্ছে, এবং বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার অনেক বেশি বড় হবে, মানে অনেক বেশি বিবর্ধিত হবে। তাহলে আমরা এখানে কি কি পেলাম, যে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, বস্তু যদি এফ এ থাকে, ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব হবে অসীমে। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীমে চলে যাবে। আকৃতি কি হবে, কি হবে, প্রতিবিম্বের আকৃতি কি হবে, বিবর্ধিত, অনেক বেশি বিবর্ধিত। আর প্রকৃতি কি হবে, প্রকৃতি অবশ্যই সদ্বিম্ব, কারণ এখনো মিলিত হচ্ছে। সে অসীমে চলে গেল, অসীমে গিয়ে মিলিত হচ্ছে, যেহেতু মিলিত হচ্ছে তার মানে সদ। এবারে অবতল দর্পণের লাস্ট কেস, যে ফোকাসের মধ্যে, মেরু ও ফোকাসের মধ্যে হলে কি হবে। দেখো, লাস্ট কেস, 6 নম্বর কেস। যদি মেরু এবং ফোকাসের মধ্যে হয় তাহলে কি হবে, ফোকাস সি মেরু এবং ফোকাসের মধ্যে আছে, তাহলে কি হবে। তাহলে একটা রশ্মি সমান্তরালে গেল, ফোকাস দিয়ে নির্গত হলো। সরি, একটু ভালো করে আঁকি, এটা অতটা ভালো বোঝা যাবে না, একটু ভালো করে আঁকি। দেখো, ফোকাস সি, ফোকাসের মধ্যে একটা বস্তু আছে, ফোকাসের মধ্যে সমান্তরালে যাবে, সমান্তরালে গেলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা কি হবে, লম্ব ভাবে পড়বে, লম্ব ভাবে পড়লে কি হবে, ওই পথেই ফিরবে, মানে সি দিয়ে ফিরবে। তাহলে দেখো, একটা সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা রশ্মি লম্ব ভাবে পড়েছে, সি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই রশ্মিগুলো কিন্তু অপসারী রশ্মি হয়ে গেল, অপসারী, মানে এরা এদিকে কোথাও মিলিত হবে না। তো এদিকে যদি চোখ থাকে তাহলে তার কি মনে হবে, মনে হবে পিছনে কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে আসছে, মনে হবে পিছনে কোনো একটা বিন্দু থেকে আসছে। মানে আমরা তো বক্র পথে দেখি না, সবসময় সোজা পথে দেখি। তার তার মনে হচ্ছে পিছনে অবস্থিত কোনো বিন্দু থেকে আসছে। তাহলে ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু থাকে, তার প্রতিবিম্ব এবারে কি হলো, দর্পণের পিছনে চলে গেল। দেখো, আগের সবগুলো কিন্তু দর্পণের সামনে ছিল, এটা দর্পণের পিছনে চলে গেল।
এখানে মনে হচ্ছে, আসছে বলে মনে হচ্ছে, তার মানে অসৎ প্রতিবিম্ব। এবং বস্তুর আকার থেকে বড় দেখতে পাচ্ছি, আবার সোজা দেখতে পাচ্ছি। তাহলে অসৎ সোজা হচ্ছে, বস্তুর আকারের থেকে বড় হচ্ছে। কোথায় অবস্থান হচ্ছে? দর্পণের পিছনে। তার মানে আমরা যদি এবার লিখি যে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কি না, মেরু পি, মেরু পি ও এফ এর মধ্যে, মানে মেরু এবং ফোকাসের মধ্যে। প্রতিবিম্ব কোথায় গেল? প্রতিবিম্বের অবস্থান কি হবে? দর্পণের পিছনে, দর্পণের পিছন। তার আকৃতি কি হবে? আকৃতি বস্তুর আকারের থেকে বড় আকৃতি। প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে অসৎ, অসৎ প্রতিবিম্ব। কারণ এখানে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, মিলিত হচ্ছে না, তাই অসৎ। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এই ছোটি প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হচ্ছে, ছবি আঁকবে, অবস্থান কি আছে বস্তুর, প্রতিবিম্বের অবস্থান কি আছে, এগুলো ভালো করে দেখবে। তার প্রকৃতি কেমন হচ্ছে, আকৃতি কেমন হচ্ছে, এগুলো খুব ভালো করে করবে। উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের একটাই চিত্র হবে, উত্তল দর্পণে একটি কেস হয়। দেখো ভালো করে, উত্তল দর্পণের ক্ষেত্রে যদি দর্পণটা উত্তল হয় তাহলে কি হবে দেখো। এটা প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা মেরু। তো এখানে বস্তু আছে। তো সবসময় আমরা কি করছি, একটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল যদি রশ্মি এসে পড়ে, তাহলে এখানে কি হবে মনে হবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে লম্ব ভাবে পড়বে, লম্ব ভাবে পড়লে কি মনে হবে যে সি, সি বরাবর আসছে, সি বরাবর, লম্ব মানে সি, বক্রতা কেন্দ্র সি বরাবর। তো লম্ব ভাবে যদি পড়ে, রশ্মি লম্ব ভাবে বেরিয়ে যাবে, কারণ আপাতন কোণ শূন্য, প্রতিফলন কোণ শূন্য। তাতে আমাদের কি মনে হবে, এই যে রশ্মি, এই রশ্মির অপোসাইড রশ্মি, আমাদের মনে হবে যে রশ্মিটা এখান থেকে আসছে। তার মানে এটা যদি বস্তু হয় তার একটি প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যদি বস্তু অসীমে থাকতো তাহলে ফোকাসে হতো। অসীমের মেরু এবং অসীমের মধ্যে থাকলে মেরু এবং ফোকাসের মধ্যে যে কোনো জায়গায় তৈরি হয়। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই ছবি সব সময় অসৎ, বস্তুর আকারের থেকে ছোট, সোজা প্রতিবিম্ব তৈরি হয়। বস্তু যেখানেই থাক না কেন তার প্রতিবিম্ব সব সময় ফোকাস এবং মেরুর মধ্যে তৈরি হবে, আকারে ছোট হবে এবং অসৎ হবে, সমশীর্ষ হবে, আকারে ছোট হবে। তাহলে এই যে প্রতিবিম্ব গুলো আমরা আঁকলাম, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো, সেটা হচ্ছে অবতল দর্পণের লাস্ট কেস, মানে বস্তু যদি ফোকাসের মধ্যে থাকে, বস্তু যদি ফোকাসের মধ্যে থাকে তাহলে তার যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা আকারে বড় হচ্ছে, অসৎ হচ্ছে এবং দর্পণের পিছনে অবস্থিত হচ্ছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সব সময় আকৃতি ছোট, অসৎ, বস্তুর সাপেক্ষে সোজা। এখান থেকে আমরা কি কি শিখবো, কি কি করবো? প্রথম 1 নাম্বার হচ্ছে আমরা কিভাবে দর্পণ চিনব, এটা আগে দেখে নাও। কিভাবে আমরা দর্পণকে চিনবো, দর্পণ চেনার উপায়, দর্পণ চেনার উপায়। উপায় দেখো, সমতল মানে নর্মাল যদি কোনো দর্পণ হয়, সমতল যদি দর্পণ হয়, তার সামনে যদি কোনো বস্তু রাখি, আমরা কোনো আঙুল রাখলাম বা কোনো পেন রাখলাম, তাহলে কি দেখা যাবে? তার আকৃতি সমান, তার আকৃতি ছোট বড় কিছু হয় না। তাহলে যদি এরকম হয় যে সমতল দর্পণ, দর্পণের সামনে কোনো বস্তু রেখেছি, তার যে প্রতিবিম্ব সমান আকারে তৈরি হয়েছে, তাহলে বলবো সেটা সমতল দর্পণ। আর যদি দর্পণের খুব কাছে রাখলে প্রতিবিম্বের আকার বড় হয়ে যায়, সোজা এবং বড়, তাহলে সেটা বলবো অবতল। আর খুব কাছে রাখলে যদি সোজা এবং ছোট হয়, অসৎ প্রতিবিম্ব সোজা এবং ছোট, তাহলে সেটা বলবো উত্তল। মানে আমরা দর্পণের খুব কাছে কোনো আঙ্গুল বা কোনো পেনকে নিয়ে যাব, যদি দেখা যায় সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে সমতল। যদি দেখা যায় বড় বিবর্ধিত এবং অসৎ হয়েছে, বস্তুর সঙ্গে সমশীর্ষ হয়েছে, সেটা অবতল। আর বস্তুর সমশীর্ষ অসৎ হয়েছে কিন্তু ছোট আকারের হয়েছে, তাহলে সেটা উত্তল। কারণ আমরা একটু আগেই শিখলাম যে ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, সোজা এবং বিবর্ধিত। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে যেখানে দেখে না কেন বস্তুর আকার থেকে সবসময় ছোট আকারে প্রতিবিম্ব তৈরি হয়। তাই এইভাবে আমরা দর্পণকে চিনতে পারি। এবার দর্পণের ব্যবহার, 2 নাম্বার, দর্পণের ব্যবহার।
প্রথম অবতল দর্পণ, অবতল দর্পণ, অবতল দর্পণ। অবতল দর্পণের ব্যবহারে 1 নাম্বার, টর্চ, গাড়ি হেডলাইট ইত্যাদিতে আমরা বাল্বের পিছনে যে দর্পণটা ব্যবহার করি সেটি অবতল দর্পণ। বাল্বের পিছনে দর্পণটি অবতল দর্পণ। 2 নাম্বার, ওই যে বললাম ডাক্তাররা যে অংশটা দিয়ে একটা স্টিকের সঙ্গে যে অংশ লাগিয়ে দাঁত দেখেন সেটা অবতল দর্পণ। কারণ খুব কাছে যখন দাঁতকে রাখা হবে তার একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, ভালোভাবে ডাক্তারবাবু দেখতে পান ভিতরে কি হয়েছে না হয়েছে। তা সেটি অবতল দর্পণ। আমি যে বলছিলাম যে আর্ম ফোর্সরা যে কালভার্টের নিচে যে কিছু কম কম রেখে গেছে কিনা দেখছেন সেটা অবতল। কারণ কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন খুব বড় করে পুরো কালভার্টের তলাটা দেখা যায়, ফলে ভিতরে কি আছে না আছে ওরা খুঁটিনাটি দেখতে পান, সেটা অবতল। আবার দূরবীক্ষণ যন্ত্র যখন তোমরা পড়বে সেখানে একটা দর্পণ ব্যবহার করা হয় যেটা হচ্ছে অবতল দর্পণ। তো এখানে অবতল দর্পণের একটা ত্রুটি আছে, সেটা তোমাদের হয়তো সিলেবাসে নেই, তবে একটু জেনে রাখা ভালো। সেটা যে গোলকীয় অপেরণ কি। মানে আমরা উজ্জ্বলতা বাড়াবার জন্য যাতে বেশি আলো আসে সেই জন্য দর্পণের উন্মেষটাকে বড় করে দিই, মানে বড় দর্পণ ব্যবহার। আর যখন এই বড় দর্পণ ব্যবহার করব তখন এরকম হবে ব্যাপারটা, যদি আমরা এরকম দুটো রশ্মির কথা ভাবি, যেটা মেরুর কাছাকাছি এসে পড়ছে সেটা প্রায় ফোকাসে গিয়ে মিলিত হবে, কিন্তু মেরু থেকে যেগুলো দূরে আছে সেগুলো কিন্তু আর ফোকাসে মিলিত হবে না। মানে ফোকাস থেকে একটা বিন্দু F1 পাওয়া যাবে যার মধ্যে যে কোনো জায়গায় মিলিত হতে পারে। তো মেরুর কাছাকাছি যে উপাক্ষ রশ্মি যেগুলোকে বলছি সেগুলো ফোকাসে মিলিত হবে, বাকিগুলো কিন্তু একটু কাছে মিলিত হবে। তো উল্টো দিক থেকে বললে আমরা যদি এখানে কোনো বাল্ব রাখি তাহলে সব রশ্মিগুলো কিন্তু সমান্তরাল হবে না, কিছু চারদিকে ছড়িয়ে পড়বে। আমাদের টর্চ বা লাইটে, টর্চে যে লাগাচ্ছে আমরা অবতল দর্পণ, আমাদের টার্গেট কি যে অনেক দূর পর্যন্ত যে দেখতে পাই। কারণ যদি রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাবো না। এই ঘটনাটা লক্ষ্য করা যায়, এটাকে গোলকীয় অপেরণ বলা হয়। এটা দূর করার জন্য আমাদের একটা দর্পণ করতে হয়, সেটাকে বলা হয় অধিবৃত্তাকার দর্পণ। এখন বর্তমানে যেসব গাড়ি ফাড়িগুলো বেরোচ্ছে সবগুলোতেই কিন্তু এই অধিবৃত্তাকার দর্পণ ইউজ করা হয়। ওর একটা ফোকাস থাকে, সেই ফোকাসে বাল্ব রাখা হয় এবং যে রশ্মিগুলো এখান থেকে বেরোবে সব কি হবে, পরস্পরের সমান্তরাল। যেখানেই বেরোক না কেন সব হয়ে যাবে সমান্তরাল, সব পরস্পরের সমান্তরাল। ফলে অনেক দূর পর্যন্ত আমরা বস্তু বা রাস্তা দেখতে পাই। এইগুলো অবতল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুর সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ফলে দর্পণের সামনে যত বস্তু আছে প্রায় ম্যাক্সিমামই প্রতিবিম্ব আমরা ওই দর্পণের মধ্যে দেখতে পাই। অবতলের ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিবিম্বের আকার ছোট বড় হয়। অবতলের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার ছোট বড় হয়, ঠিক আছে। যদি বড় হয়ে যায় তাহলে বেশি প্রতিবিম্ব তৈরি করতে পারে না, কিন্তু উত্তল দর্পণের কি প্রতিবিম্বটা ছোট হওয়ার জন্য অনেক বেশি প্রতিবিম্ব তৈরি করা যায়, মানে দৃষ্টি ক্ষেত্র অনেক বেশি হয়। সেই জন্য আমরা কি করি, গাড়ির ভিউ ফাইন্ডার মানে পিছনে কি আসছে না সে দেখার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি, ঠিক আছে। উত্তল দর্পণ উত্তল দর্পণ ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করে থাকি। এছাড়া উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু দৃষ্টি ক্ষেত্রটা অনেক বেশি, মানে রশ্মি চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য আমরা স্ট্রিট লাইটে ব্যবহার করি, যাতে অনেকটা এলাকা জুড়ে অনেক এরিয়া জুড়ে আমরা এটা দেখতে পাই। তাহলে গাড়ির ভিউ ফাইন্ডার, স্ট্রিট লাইট ইত্যাদিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণের ব্যবহার কোথায় কোথায় করা হয়, উত্তল দর্পণের ব্যবহার কোথায় কোথায় করা হয়, এগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। তো দর্পণ, গোলীয় দর্পণে আর সেরকম কিছু তোমাদের লেভেলে পড়ার কিছু নেই। তো আমি দেখবে তোমাদের কোশ্চান দিয়েছি কিছু, সেই কোশ্চান গুলো বাড়িতে লিখবে, যেগুলো পারবে না আমাদের যে ইনবক্স আছে সেখানে ওগুলো দিয়ে দিবে, আমরা পরে অ্যান্সার করে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদের বোধহয় এটা প্রথম ক্লাস শুরু হচ্ছে ক্লাস 10-এর, তোমাদেরকে বারবার বলছি ওগুলো সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমাদের যে কোনো ক্লাস বা এনি ডকুমেন্টস আমরা যে ওয়েবসাইটে যখন দিব তোমরা সেগুলো পেয়ে যাবে।